আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে মধ্যরাতের খবর। আন্দোলনে ব্যর্থ এবং নির্বাচন ঠেকাতে না পেরে বিএনপি আবারও দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা এবং সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠকে এই অভিযোগ করেন তিনি। আন্দোলনের নামে নতুন করে নৈরাজ্য করার চেষ্টা করলে দলটি এবারে দ্বিগুণ শিক্ষা পাবে বলেও মন্তব্য করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় করতেই আয়োজন করা হয় এই বৈঠকের। শুরুতেই শনিবারের শান্তি সমাবেশকে সফল করতে নেতাকর্মীদেরকে আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচন ঠেকাতে পারেনি বিএনপি। বলেন, দলটি ২৮ অক্টোবরের মতো আবারও নতুন করে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। তবে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলেও জানান কাদের। বিএনপি আবারও দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। নৈরাজ্য করবে, একবার তো একটা শিক্ষা পেয়েছে, এবার ডাবল শিক্ষা। আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য মোকাবিলায় আমরা ঐক্যবদ্ধ আছি। আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা লড়ব। বিএনপি সমাবেশের পাল্টা সমাবেশ আওয়ামী লীগ করবে এর কারণ হিসেবে ওবায়দুল কাদের বলেন, দলটির রক্তপাতের রাজনীতি রুখতে হলে আওয়ামী লীগের মাঠে থাকতে হবে। এখন আমরা যদি মাঠে না থাকি, বিএনপি সমাবেশ মানেই রক্তপাত। গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই, তাহলে জনগণের জানমাল সুরক্ষা সমস্যা হতে পারে। আন্দোলনে ব্যর্থ বলেই বিএনপি নির্বাচনে জিততে পারে না, আর এই জ্বালা থেকেই তারা ভোট বয়কট করে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, উপজেলা নির্বাচনে অংশ নিয়ে অনেক বিএনপি নেতা দলটির ভোট বর্জনের সিদ্ধান্তকেই বর্জন করেছে। বিএনপি ভোট বর্জনের আহ্বানকে দলের নেতা কর্মীরাই প্রত্যাখ্যান করে ইলেকশন করেছে অনেকে, এবং এই সিদ্ধান্তকে বিদ্যাঙ্গুষ্ট দেখিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। ভারতের দয়ায় সরকার টিকে আছে রিজভির এমন মন্তব্যের জবাবে কাদের বলেন, দেশের জনগণের ইচ্ছায় আওয়ামী লীগ নিজেদের শক্তি সামর্থ্যের উপর টিকে রয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের দালালি করে বেশি দিন ক্ষমতায় থাকা যাবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে প্রতিবেশী দেশ। তাদের ষড়যন্ত্র মোকাবেলা করে আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বিশ্ব মা দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতার সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ। হঠাৎ করে ডলারের দাম বৃদ্ধির কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, জনগণের পকেট কাটতেই সরকার এই হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। আমার মাকে আজকে জেলে রেখেছেন, তার কি অপরাধ? 2 কোটি টাকা বিদেশ থেকে তার চ্যারিটি ফান্ডে আসছিল, সেই টাকা এখন 6 কোটি টাকার উপরে হয়েছে, ব্যাংকে জমা আছে। সেই মামলা সাজায়া তারে জেলে দিচ্ছেন, তারা এখন পর্যন্ত চিকিৎসার সুযোগ দেন না। আজকে যারা ব্যাগ খেয়ে ফেললো, আজকে তাদেরকে কেন জেলখানায় নিচ্ছেন না? আদা আমদানি করতে হয়, রসুন আমদানি করতে হয়, পেঁয়াজ আমদানি করতে হয়, এই আমদানিতে ডলার লাগে। এই ডলার কিনতে যদি এত টাকা চলে যায়, 7 টাকা বাড়া মানে কি আপনার একবারে যোগ হলে এসে হাজার হাজার কোটি টাকা হবে। আপনি গরিব মানুষকে
আরো গরিব করার স্বচ্ছন্দী করবেন, ওদেরকে পদদলিত করছেন আপনি। ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনার এখন দেশের মানুষের প্রয়োজন নেই অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, ভারতের তাবেদারি করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না এই সরকার। আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তারা। শেখ হাসিনার জনসমর্থন শুনলেন কোথায়? এবারে বলা দরকার নাই, কারণ জনগণের তো তার দরকার নাই, যার যারে দরকার তারা তো আছে। ভারতীয় আপনাদেরকে রাখছে, ভারতীয় আপনাদের লাগবে। এই তো যে জুলুম অত্যাচার নির্যাতনকে সহ্য করে এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষার, এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নাই। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে মিছিল করে বিএনপি নেতারা। মিছিলটি বিএনপি অফিসের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। প্রত্যেক মানুষকে স্বাবলম্বী করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তরুণ সমাজকে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। নিজের নির্বাচনী এলাকার সকল জমি সমবায়ের মাধ্যমে চাষের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। টুঙ্গিপাড়ার মতো সারা দেশে সমবায়ের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ধারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন ফাহাদ মাহমুদ, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। দারিয়ারকুল আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সাথে মত বিনিময়ের জন্য একদিনের ব্যক্তিগত সফরে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এই সময় ছোট বোন শেখ রেহানা পরিবারের স্বজনদের সাথে নিয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন সরকার প্রধান। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে দারিয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করেন তিনি। তিনি বলেছিলেন যে আমি এই খুনে ধরা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলব, কিন্তু তিনি জানতেন যে আমাদের যদি উৎপাদন বাড়াতে হয় তাহলে সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে, কৃষি যান্ত্রিকীকরণ করতে হবে। শুধুমাত্র সনাতনী পদ্ধতিতে চাষ করলে হবে না, আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। পৃথিবীর অন্যান্য দেশে যেমন জাপানকে তিনি উদাহরণ হিসেবে দেখাতেন যে জাপানের জমিতে 3 গুণ বেশি ফসল হয়, তা আমাদের দেশে কেন হবে না? আর সেই লক্ষ্য নিয়ে তিনি বহুমুখী গ্রাম সমবায় গড়ে তোলেন। সমবায়ের মাধ্যমে নিজ নিজ এলাকার সমবায় সমিতি করে উৎপাদন বাড়ানো এবং সঞ্চয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। সমবায়ের ধারণাকে সারা দেশে ছড়িয়ে দিয়ে কৃষি উৎপাদন বাড়ানো এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশ করে চাকরির পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমাদের দেশে বর্গা চাষি আছে, বর্গা চাষিরা কখনো ব্যাংকের ঋণ পেত না, কারণ ঋণ পাওয়ার তাদের কোনো সুযোগ নাই, কারণ তারা কোনো কিছু জামানত রাখতে পারে না। বর্গা চাষিদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থাও কৃষি ব্যাংক থেকে, সেটাও আমি 96 সাল যখন সরকার ছিলাম তখন করে দিই। দারিদ্র্য বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে এটা একটা ব্যবস্থা যেটা একেবারে হতদরিদ্র থেকে মানুষকে মুক্তি দেবে। তাছাড়া আর একটা বিষয় আমরা নিয়েছি, যেমন কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। পরে সমবায় সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাহাদ মাহমুদ, এনটিভি নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। তৃতীয় দফা জানাজার শেষে শুক্রবার মানিকগঞ্জ শহরের শেওতা কবরস্থানে দাফন করা হয়েছে চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ। এর আগে দ্বিতীয় দফা জানাজা হয়েছে বিমানঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেলের পাঠানো রিপোর্ট। শুক্রবার দুপুরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নেওয়া হয় বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ। এক নজর দেখার জন্য ভিড় করেন আত্মীয় স্বজন ও স্থানীয়রা। ও এবং খুব মেধাবী ছাত্র এবং খুব সদালোপী এবং খুব ভালো ব্যবহার। ওর কাছে আজ পর্যন্ত কেউ খারাপ ব্যবহার পেয়েছে এরকম কোনো
আজ পর্যন্ত কোনো এরকম নজির নেই। ওর ইচ্ছা ছিল যে বইমানি খাওয়া, তো ওর ইচ্ছার ওপর করেই ও বইমানিকে চান্স পেয়েছিল এবং শুধু চান্স না, ওদের যে ব্যাচের যে যতগুলো স্টুডেন্ট ছিল তার মধ্যে ফার্স্ট হয়েছিল এবং ও সোল্ডও পেয়েছিলেন। জুমার নামাজ শেষে অনুষ্ঠিত হয় তৃতীয় দফা জানাজা। এতে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আত্মীয় স্বজন ও স্থানীয়রা অংশ নেন। জানাজা শেষে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের পক্ষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, দেয়া হয় গার্ড অব অনার। পরে শহরের সেওতা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বিমান বাহিনীর চৌকস এই কর্মকর্তার মরদেহ। এর আগে সকালে রাজধানীতে বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা। এতে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আসিম জাওয়াদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তাকে দেয়া হয় গার্ড অব অনার। সন্তানের জন্য সবার কাছে দোয়া চান তার বাবা। আমার এই ডাক্তারি জীবনে আমি অনেক লাশ দেখেছি, অনেক কাটাছিড়াও করেছি। আমার ছেলেকে আমি বুঝতে পারছি ইজেকশন হয়েছে, আমি বুঝতে পারছি হয়তোবা সে বেঁচে যাবে, কিন্তু আল্লাহর আর ওকে নিয়ে যাবে এইভাবে। যখন আমি ঢাকাতেই ছিলাম, আমি শোনার সাথে সাথে আমি চলে যাই। আমি যে ওকে যখন দেখি আমি বুঝতে পারছি তখনই আমার জন্য কি অপেক্ষা করছে। দয়া করে ওকে মাফ করে দিবেন, অন্তঃস্থল থেকে মাফ করে দিবেন। বৃহস্পতিবার এক দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ মারা যান। আহত হন পাইলট উইং কমান্ডার সোহান হাসান খান। তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR। NTV নিউজ ডেস্ক। বাজারে মাছ, মাংস, ডিম সহ সব ধরনের আমিষের দাম চড়া, আরেক দফা বেড়ে মুরগির কেজি 400 টাকা ছাড়িয়েছে। সবজির দামও বেড়েছে আরেক দফা, কয়েকটি সবজির কেজি 100 টাকা ছুঁয়েছে। আলুর বাড়তি দামের সাথে বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজ। মেজবাহ হাসানের রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন গ্রীষ্মের উত্তাপকেও ছাড়িয়ে যাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে সব মুরগির দাম বেড়েছে কেজিতে 30 থেকে 80 টাকা পর্যন্ত। লেয়ার মুরগির কেজি 400 থেকে 420, যা এক সপ্তাহ আগে ছিল 350 টাকা। মাছ যেন ধরাছোঁয়ার বাইরে। গরিবের পাঙাশ আকার ভেদে বিক্রি হচ্ছে 180 থেকে 260 টাকা পর্যন্ত। বেড়েছে আলু, বেগুন, টমেটো সহ কয়েকটি সবজির দাম। স্বস্তি নেই পেঁয়াজের বাজারেও। ডিমের দামও বেড়েছে হালিতে 5 থেকে 10 টাকা। চাকরিজীবী এই দম্পতি কয়েকটি দোকান ঘুরে আলু কিনেছেন 70 টাকায়, যা গেল সপ্তাহে ছিল 50 টাকা। সিন্ডিকেটের কাছে সাধারণ ক্রেতারা কতটা অসহায় তাই ফুটে উঠল তার কথায়। বাজারে সব জায়গাতেই ফিক্স প্রাইস, মানে একই একটা সিন্ডিকেট চালু হয়েছে। 80 মানে সব জায়গাতেই 80, 100 মানে সব জায়গাতেই 100। চাকরির সুবাদে ঢাকায় থাকেন কলকাতার এই ক্রেতা। নিত্যপণ্যের দাম বৃদ্ধির অস্বাভাবিকতা দেখছেন তিনি। কলকাতার পরে এখানে সবকিছুরই দাম সবসময় মনে হয় অনেক বেশি, অল দ্য টাইম। নিম্ন বর্গের মানুষজনের একটু প্রবলেম হচ্ছে, বাট নর্মালি যারা আমাদের মতো বা যারা অন্য যাদের দেখছি তাদের খুব একটা এফেক্ট করছে বলে মনে হয় না। কেউ দাম করতেও দিচ্ছে না, এটা দাও এটা দাও এটা দাও নিয়ে চলে গেল। সো দ্যাট ইজ সামথিং উইচ ইজ অ্যালার্মিং। এটা মানে ঠিক নয় আর কি টেকনিক্যালি। বিক্রেতাদের দাবি খরায় পণ্যের উৎপাদন কমেছে, সরবরাহ কম হওয়ায় বেড়েছে দাম। তবে ক্রেতাদের অভিযোগ এগুলো অজুহাত মাত্র। ছোট থেকে ধরে বড় যা আছে সব এবার 500 টাকার নিচে মাছ নাই। কাজকি মাছের কেজি 500 কিনতে গেলে আমরা খামারিরা বলতেছে না এই রেটে নেন নাইলে বাদ না, কি করার আছে। আমরা বলার মতো আমি তেমন কোনো কিছু পাইবো না, কারণ আমরা বাজারে যে আসি আমাদের না বিশ্বাস উঠে গেছে। বাজারে দামের অবস্থা তো খুবই দুর্বিষহ, কারণ আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের তো খুব বেহাল অবস্থা। বিক্রেতা তারা তো তাদের লাভ করবেই, মিডলম্যান রাস্তাঘাটে চাঁদাবাজি, রাস্তাঘাটে ট্রান্সপোর্টেশন টাকাটা খেয়ে ফেলতেছে। চাল, ডাল, আটা, ময়দা, চিনি ও তেলের মতো নিত্যপণ্যের দামও উচ্চ মূল্যে স্থিতিশীল। নতুন করে বেড়েছে মশলার দাম। মেজবাহ হাসান, NTV নিউজ, ঢাকা।
প্রতিটি পর্যায়ে অতি মুনাফা করার প্রবণতার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমছে না বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবনে ভোক্তা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগে ভোক্তা অধিকার কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে এই কথা বলেন তিনি। মৌসুমেও আলু পেঁয়াজের অতিরিক্ত দাম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ভোক্তাদের সচেতনতা ছাড়া অসাধু ব্যবসায়ীদের হাত থেকে পরিত্রাণের উপায় নেই। এছাড়া দাম নিয়ন্ত্রণে আনতে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সদস্যদের আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক। নড়াইলের সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও 2 জন। শুক্রবার সন্ধ্যায় লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল মোটরসাইকেলে করে উপজেলার মঙ্গলহাটা এলাকায় পৌঁছলে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত ওই সাবেক ইউপি চেয়ারম্যানকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। রাতে মাঝপথে মারা যান তিনি। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলার সাবিনগর গ্রামে স্থানীয় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে 20 জন আহত হয়েছে। ভাঙচুর হয়েছে 5টি বাড়ি। ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে মাগুরা সদর হাসপাতাল এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলা নির্বাচন পরবর্তী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবিনগর গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম এবং পরাজিত ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন সমর্থকদের মধ্যে শুক্রবার বিকেলে এই সংঘর্ষ হয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের কর্মী সভা চলাকালে 2 গ্রুপের সংঘর্ষে 3 শিক্ষার্থী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে বঙ্গবন্ধু স্কোয়ারে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ বিশেষ কর্মী সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন গণপূর্ত মন্ত্রী আম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। কর্মী সভা চলাকালে 2 গ্রুপের সংঘর্ষ বাধে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের জাহাজ থেকে পড়ে নিখোঁজের 2 দিন পর মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ডের জাহাজ জয় বাংলা নিহত নাবিকের মরদেহ উদ্ধার করে। নাবিক মোহাম্মদ ইসা বিন মোহাম্মদ বীরমোহন এমটিটি সাপানগার জাহাজে কর্মরত ছিলেন। বুধবার সকালে জাহাজের ডেকের উপর কাজ করার সময় সাগরে পড়ে নিখোঁজ হন তিনি। সাগর উত্তাল থাকায় অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিহত নাবিকের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রবাসের খবর। বৈশ্বিক জলবায়ু নিয়ন্ত্রণে বাংলাদেশে বিনিয়োগ করতে আমিরাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ, বাংলাদেশ ও ইউএই দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্ভাবনা এবং চ্যালেঞ্জের বিষয় ইউএইর করণীয় বিষয়ক এক সেমিনারে এই আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই। দুবাই কনসুলেট আয়োজিত সেমিনারে অংশ নেন দুবাইয়ের চেম্বার অফ কমার্স, বাংলাদেশ বিজনেস কাউন্সিল, ভারত ও শ্রীলঙ্কার কূটনৈতিক এবং বাংলাদেশি ব্যবসায়ীরা। সেমিনারে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনার নানা দিক তুলে ধরে বক্তব্য দেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর সহ অন্যরা।